হচ্ছে। ন্যায্য ভোটারদের ভোটাধিকার ফিরে পাওয়ার দাবিতে আমাদের লড়াই চলছে। ন্যায্য ভোটারদের ডিভোটার করার চক্রান্ত ব্যর্থ করো। গোটা রাজ্য জুড়ে ন্যায্য ভোটারদের ডিভোটার করার চক্রান্ত ব্যর্থ করো। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই চাই, লড়াই চাই। মেয়নাদি মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত ব্যর্থ করো। মেয়নাদি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত ব্যর্থ করো। এখানে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত ব্যর্থ করো। গ্যানেশ কুমার গ্যানেশ কুমার সেটা নাকি ফয়সলা হয়েছে। সতর্ক করতে গেলে 3 মাস কেটে যাবে, ভোট কেটে যাবে, কিন্তু 60+5 প্রায় 65 লক্ষ ভোটারকে এর আগে 56 লক্ষ বাদ গেছে। মানে কোন রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এত মানুষকে বাদ দেওয়া এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এই কথাটা 2 জন আগে থেকে বলেছে। একটা বলেছে অমিত শাহ ঘুষপেটিয়া, আর শুভেন্দু অধিকারী রোহিঙ্গা রোহিঙ্গা করে বাংলায় রোহিঙ্গা ঢুকেছে সেই বক্তব্য বলেছে। যেন অক্ষরে মিলে গেছে। ওই জন্য নির্বাচনী গোটা ব্যবস্থায় যা কখনো হয়নি এই প্রথম হলো এডুকেশন। এডুকেশনের ব্যাপারটা যদি এরকম হয়, বিচার চলছে, তাহলে বেনিফিট অফ ডাউটে তাদের ভোট দিতে দাও। তারপরে তুমি তোমার ভোটের পর তুমি তোমার প্রক্রিয়া শুরু করো। এইটা হচ্ছে আমাদের বক্তব্য। এর পাশাপাশি আমাদের বক্তব্য, যদি এই বিষয়টা ফয়সলা না হয় তাহলে এ রাজ্যের ভোট করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা আজকে সভা থেকে পরিষ্কার করে ঘোষণা করে দিলাম। প্রয়োজন নেই এত মানুষকে বাদ দিয়ে ভোট করা। কি রাষ্ট্রপতি শাসন আসবে, কি আসবে, ওই ভয় দেখে লাভ নেই। এত মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা চলবে না। আমাদের 5 জনের টিম গেছে, চিফ জাস্টিসের কাছে ডেপুটেশন নিয়ে রেজিস্ট্রার জেনারেল সেক্রেটারি ডেপুটেশন নেবেন। আমাদের 5 সদস্য নির্বাচন কমিশনার গেছে, যাবে। এখন ওখানে শুনলাম এইমাত্র বামফ্রন্টের ডেপুটেশন চলছে। আমরা পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছি, ওখান থেকে সংকেত দিলে 5 জনের টিম অলিক চক্রবর্তী, গোপাল মুখার্জি, আশিস কুসুম ঘোষ, অসিত ভট্টাচার্য, জানতা মুন্সি, এনারা ডেপুটেশন নিয়ে যাবেন। কিন্তু আমরা সবচেয়ে জোর দিচ্ছি, 10 তারিখ সুপ্রিম কোর্টের রায়। 2টো কথা, এক, এই
সার্টিফিকেশনের তালিকা যতক্ষণ না পর্যন্ত প্রকাশ হচ্ছে ততক্ষণ ভোট ডিক্লেয়ার করা যাবে না। দুই, এই সমস্ত সার্টিফিকেট ভোটারদের বেনিফিট অফ ডাউটে আইনের চোখে না দেখে মানবিকতার দিক থেকে নৈতিক দিক থেকে তাদের ভোট দানের অধিকার দেওয়া হোক এবং ভারতবর্ষে একমাত্র সুপ্রিম কোর্টেরই এই ধরনের রায় দেওয়ার ক্ষমতা আছে। নির্বাচন কমিশন RSS বিজেপি ষড়যন্ত্রে এবং এই রাজ্যে তৃণমূলের সাথে এক অভূতপূর্ব লড়াই ঘটনা সেই কি আর বলার দরকার নেই। একটা মানুষের জীবনকে নিয়ে ছেলে খেলা শুরু করেছে, এটা আমরা মানব না। আসার কথা রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ তার মতো করে প্রতিবাদ করছে, এটা আনন্দের বিষয়। সব লড়াইগুলো জমে উঠুক, তারপরে একটা জায়গায় গিয়ে আমরা সবাই একসাথে প্রতিবাদে ডাক দেব। এটা একটা স্পষ্ট ঘোষণা। এইগুলো ফয়সলা না করে পশ্চিমবঙ্গে ভোট করা যাবে না, এটা হচ্ছে সংগ্রামী গণমঞ্চের স্পষ্ট ঘোষণা। আমাদের যে বক্তা তালিকা আছে সবাইকে বলবো টাইম ধরে বলতে, পীযূষ রায়, জয়গোপাল দে, নিজাম মোল্লা, ডাক্তার সাবিদ হোসেন, গোপা মুখার্জি, অসিত ভট্টাচার্য, রবীন্দ্র দাশগুপ্ত, রাই চট্টোপাধ্যায়, প্রত্যেককে আমি ডেকে নেব। এখন আমি পীযূষ রায়কে ডাকছি, তারপরে আমি আসলে সার ব্যাপারটা এসআইআরটা হয় সংবিধান সম্মত সাধারণত প্রথম জায়গায়, ধরুন একটা প্রবল বন্যা হয়েছে, একটা ভূমিকম্প হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যখন মানুষের তার যা কাগজ অন্যান্য ডকুমেন্ট সমস্ত চলে গেছে সেটাতে, তখন সেই মানুষরা যাতে সেই প্রাকৃতিক বা অন্য দুর্যোগে চলে যাওয়ার জন্য কিন্তু প্রকৃত নাগরিক, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিশেষভাবে অন্যান্য যা যা রোজগার লাগে না তার বাইরের জিনিস দিয়ে তাদের অন্তর্ভুক্তি করার জন্য এটা হয়। যারা আদমশুমারি 10 বছর অন্তর করছেন না, করলেন না, 20-21 সালে যেটা হওয়ার কথা, যেটা হলে অনেক কিছু বেরিয়ে আসবে, যেখানে জাত ভিত্তিক আদমশুমারি সবকিছুতে বোঝাই যাবে যে ভারতের বিভিন্ন অংশের মানুষ নির্দিষ্টভাবে 1000 বছর তো ছেড়ে দিন, স্বাধীনতার পরের এত বছরও কিভাবে তারা আলাদাভাবে বঞ্চিত, সেই জায়গাগুলোকে পুরোটা বাদ রাখলেন। হঠাৎ ভোটের আগে তারা এমন একটা বিষয় নিয়ে আসলেন যেটা আনার কোনো সংবিধান থেকেই তার কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু একটা জোরের ওপর আনলেন। আর একটা দল হঠাৎ করে বলতে শুরু করলো যে এখানে যতজন যারা এসেছে সবাই রোহিঙ্গা বাইরে থেকে। যাক, আমি তো সারা জীবনের এত ব্যস্ত আউটডোরে ওভাবে রোহিঙ্গা একজনকেও দেখতে পাইনি। নিশ্চয়ই এসেছেন কিছু কিছু মানুষ, তারা অত্যাচারিত হয়ে মায়ানমার থেকে ধর্ষিত হয়ে খুন হয়ে এসেছে, কিন্তু আমি তাদের দেখতে পাইনি। তারা এত বেশি সংখ্যায় এলেন যে তারা ভারতে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিলেন। খুব জোরের সঙ্গে বললেন, আমরা সবাই তাকিয়ে দেখলাম, আমরা চারপাশে কাউকে দেখতে, আমি জানি না এখানে কতজন দেখেছেন যে তার পাড়ায় তার ছোট্ট যে দেখা জায়গায় তারা এসে সবটা পাল্টে দিল। চারপাশে সংখ্যালঘুরা হঠাৎ করে একেবারে গত 5 বছরে এমন বেড়ে গেলেন যে তারা তাদের সংখ্যা শতাংশ সব বার করে পাঠিয়ে দিলেন এবং তারপর রটিয়ে দিলেন যে এইদের বাদ দিয়ে সঠিক ভোটারদের দিয়ে করা হবে। একটু আগে কুসুমদা যেটা বলছিলেন, খুব পরিষ্কার ভাবে খুব সহজ ভাবে হিসেব করে দেখা হলো যে এক একটা কনস্টিটুয়েন্সিতে কত ভোটে হেরেছি। তাদের রাজনৈতিক ভাবে তাদের পথে আনার জন্য অনেক রাস্তা আছে, সেগুলো করুন না। সেই রাজনৈতিক ভাবে যখন সম্পূর্ণ ব্যর্থ হলেন, দেখলেন যে এই লোকেরা আমাকে এসে ভোট দেবে না সমস্ত বলার পর, যদিও অভূতপূর্ব রাজনীতির পরিবর্তন। আমি আজকে আসার পথে দেখছিলাম একটা সাইনবোর্ড, আমার কলকাতাতেই জন্ম, কলকাতাতেই কাজ, মাঝে মাঝে এখানে ওখানে গেছি, আবার ফিরে এসেছি। লেখা ছিল যে জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও ড্যাশ কুলে। এটা কিন্তু না কলকাতায় কোনোদিন ছিল। কখনো কোনো সময় কোনো দল কোনো ধর্মের মানুষ কিন্তু এই কথাটা দেয়ালে লেখার মতো জায়গায় ছিল না যে এভাবে একটা কথা বলা যায়। এতটা নির্লজ্জ, এতটা অসভ্য, এতটা বড় বড়ের মতো
যে দল দেখার পরও তারা বুঝতে পারলো যে এভাবেও আমরা জয়ের প্রয়োজনীয় ভোট আনতে পারবো না, সব টাকা ছড়িয়ে অনেক কিছুর পরেও আনতে পারবো না। তখন তাদের মনে হলো যে এইভাবে নির্দিষ্টভাবে ঠিক করে করে আমরা এই অঞ্চলের ভোটারদের হয় পুরো বাদ দেবো অথবা বাদ দেওয়ার বদলে আমাদের ওই আইটির মধ্যে কিছু একটা এআই এমন জিনিস রাখবো, কতগুলো পয়েন্ট, যেমন যেখানে এ বি সি ডির একটু এদিক ওদিকের তফাতের জন্য তার একটা প্রশ্ন চিহ্ন আসে, ওই ব্যানার্জির একটা এ বা ই যদি গন্ডগোল হয় বা জে এর পরে দুটো ইর একটা ই থাকে, তাহলে সেটাকে তখনই বলবো যে তা আমার কিছু করার নেই, কম্পিউটারে আমরা এগুলো দিয়ে রেখেছি এবং সেখান থেকে একটা প্রশ্ন চিহ্ন এসছে আর আমরা ওই প্রশ্ন চিহ্ন অনুযায়ী করছি। ওরা খুব স্পষ্টভাবে যারা করছেন, যে বিএলওরা যারা তারা করছেন, তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যেটা কোনো রকমই এর কোনো ভিত্তি নেই, এটা সম্পূর্ণ একটা অবান্তর জিনিস এবং সেটাকে সেই মুহূর্তেই সলভ করে দেওয়া যায়। কিন্তু সেই ইচ্ছে নিয়ে তো আসা হয়নি, আসা হয়েছে যে আমরা যখন রাজনৈতিকভাবে সংখ্যাগুরু মানুষকে আমাদের পক্ষে আনতে পারবো না, আমাদের চরমতম একটা খুব প্লান্ট ধর্মীয় প্রচার করেও আমাদের হিসেবে সেটা হচ্ছে না, তখন এদের আমাদের অন্য রাস্তা ধরে আমাদের বলতে হবে, বাদও সবাইকে দিতে পারছি না, তখন বলতে হবে প্রশ্ন চিহ্ন এবং তারপর ছড়িয়ে দিতে হবে যে এই ভোটের মাধ্যমে কিছু কিছু যে ভুল ত্রুটি আছে। আরেকটা কথা হলো কোটি কোটি, আমরা বড় কাজে থেকে দেখেছি যখন কোটি কোটি মানুষ নিয়ে কিছু কাজ হয় তখন তার একটা নগণ্য অংশে এই ধরনের ভুল ত্রুটি হয় না, এটা কেউ বলতে পারে না, কেউ কোথাও নয়, পৃথিবীর কোনো জায়গায় আমরা উন্নত দেশে কাজ করে দেখেছি সেখানেও এটা হয় না। কিন্তু সেই নগণ্য মানুষের গল্পটাকে গুলিয়ে ফাঁপিয়ে বলে এমন ভাবে ওই রোহিঙ্গার মতো বলা হলো যে এই কলকাতায় প্রায় সবাই রোহিঙ্গা, আমরা সংখ্যালঘু কয়েকজন রোহিঙ্গার নই যারা এখানে রয়েছি, তাই তাদের সরিয়ে দিয়ে বললো। অনেক এখানে বলছিল যে 1/3 ভোটার কোনো জেলা, মানে অভাবনীয়, ভয়ঙ্কর অভাবনীয় ভাবে হিসেব করে এগুলো করা হয়েছে যে এই জিনিসগুলো দাও। মুসলিমদের অনেকে তাদের পদবীর ইত্যাদির কিছু অমিল, সে তো আজকে অমিল হচ্ছে না, সে তো গত কয়েক মাসে অমিল হয়নি, সেটা তো তাদের সংস্কৃতিগত ভাবে সেই জিনিসটা রয়েছে। আর যদি কালকে আমাদের যে সিস্টেম থাকে, আমাদের সিস্টেমটা আমাদের সংস্কৃতি অনুযায়ী চলবে, মেয়েদের বিয়ের পরে পদবী পাল্টে গেছে সেটাও নাকি এখন একটা জটিলতা, তার জন্য নাকি তার নাগরিকত্ব ভোটও বাদ দিয়ে দেওয়া। আমরা খুব সহজভাবে আমরা বুঝতে পারছি যে এটা একেবারে কোনো ঠিক কাজ হচ্ছে না। এটা নির্দিষ্টভাবে একটা দল যখন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ব্যর্থ, চরমভাবে তাদের বর্বরচিত তাদের যে ইস্যু সেগুলো নিয়ে আসার পরে বুঝতে পেরেছে এবং তারা অনেক কিছু পেয়েছে। এত প্রাপ্তির পর তাদের প্রভুরা যদি বলে যে এত কিছু দেওয়ার পর তোমরা আমায় কি এনে দিলে, সেই জবাবদিহিতে তাদের পক্ষে খুব অসুবিধা হয়ে পড়েছে। তার জায়গায় আমার মনে হয় দাঁড়িয়ে আমাদের এটাই করতে হবে, এই যে মঞ্চটা, এই মঞ্চটা মূলত মানে একটা নির্দিষ্ট আদর্শের বাইরে এক ইস্যু ভিত্তিক হয়েছে। মানুষ যেটা নিয়ে সব থেকে বেশি আজকে ভীত, সবচেয়ে বেশি তারা চিন্তিত এবং অনেক মানুষ এমনকি আত্মহত্যা পর্যন্ত করেছে, কারণ অস্তিত্বের সংকট। আমি একটা মানুষ, আমি এখানে আছি, আমার একটা ধনী দরিদ্র সব সমস্যা আমাদের সঙ্গে ঘিরে রয়েছে, তার সঙ্গে আমার একটা অস্তিত্ব আছে। আমি ভারতীয়, আমি নাগরিক, আমার ভোটে কিছু হয় বা না হয় আমি ওই যে দাঁড়িয়ে দিই, সেখানে আমার একটা অস্তিত্বের প্রশ্ন আসে। সেই অস্তিত্বের সংকট লাগিয়ে দেওয়া আমার মনে হয় সব মানুষের। 60 লক্ষ যারা বাদ যায়নি তাদের, আর আমার মতো যারা বাদ যায়নি বা ওই ধরনের বিচারাধীন নেই, তারাও বুঝতে পারছে যে এটা কালকে আমি বিচারাধীনে চলে আসবো, একটা কিছু বার করে নেবে তারা ভুলে। যদি মনে করে যে কাউকে পাস করাবো, ফেল করাবো, তাহলে এরকম হয়। আমাদের মাস্টারমশাই বলতেন যে দেখো ক্লাসে বেশি গন্ডগোল করো না, যদি করো তাহলে পরীক্ষায় ওই যে চুপ করে আছে ওকে জিজ্ঞেস করবো গরুর কটা লেজ, আর তোমাকে জিজ্ঞেস করবো লেজে কটা চুপ। তো এইরকম একটা ব্যাপার। আপনি যদি মনে করেন যে আমাকে বাদ দেবেন, তাহলে আপনি বাদ ঠিক দেবেন। আমাদের বুঝতে হবে আমাদের সংস্কৃতি অনুযায়ী, আমাদের বিশ্বাস অনুযায়ী, আমাদের যারা ভোটার এতদিন দিয়ে রেখেছেন তাদের ভোটার অধিকার দিতে হবে, তারা সকলে মিলে দেবেন। এবং যে কথাটা শেষ করবো, নিশ্চয়ই আমার মনে হয় এই লড়াইটা, এই মঞ্চটা ইস্যু ভিত্তিক, যে ইস্যু মানুষকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। যেমন সত্যি রাত দখলে আমি দেখেছি যে বিভিন্ন গলি, বিভিন্ন জায়গা থেকে
ঠাকুমার দাদুর হাত ধরে তার নাতনিকে নিয়ে যাচ্ছেন। কোনো দলে তারা কোনোদিন মঞ্চে নামেননি, কোনো মিছিলে নামেননি। তাদের মনে হয়েছিল যে কাল আমার মেয়েও এভাবে আক্রান্ত হতে পারে, কাজে আজকে বেরিয়ে আমাদের বলতে হবে। তেমন এখানে আমাদের যারা এসেছেন তারা তো অগ্রণী মানুষ, আরো যারা অনেকে দোটানায় রয়েছে, এটা কোনো দল কোনোটা, তার থেকে বেরিয়েছে তাদেরও বলতে হবে যে না, এটা আমাদের সকলের দেশের প্রতিটি নাগরিকের অস্তিত্বের সংকট। এ ধরনের অস্তিত্বের সংকট কোনো বিচার ব্যবস্থা, কোনো দল, কোনো একটা কমিশন কারা হয়? কিন্তু আমাদের মতো কিছু লোককে ডেকে নিয়ে এসে যাদের মনে হয় উঠছে না নামছে না, তাদের নিয়ে বলা হয় তোমরা 5 জন ওখানে গিয়ে একটা কমিশন করবে। এটা তো কোনো বিরাট ভাবে একটা নিখুঁত ভাবে তার মানদণ্ড অনেক সময় কিছু মানা হয় না। এই মানদণ্ড না মানার একজন বিচারক তো শুনলাম যে তিনি রিটায়ার করার পরে তাকে রাজ্যসভায় পাঠানো হলো, তারপর বলেছেন 6 মাসে তিনি একটা প্রশ্নও করেন, একটা কথাও জিজ্ঞেস করেননি, একটা কিছুও করেন। এরাই তো তাদের এরকম লোক দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের বলে দেওয়া হচ্ছে এরপরে আপনার কাজ শেষ হলো, আপনাকে আমরা সুন্দর জায়গায় রাখবো, আপনার পরিবারের ব্যবস্থাটা করবো, তারা ঠিক করবে। তাদের হাতে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা সমস্ত মানুষ মিলে যদি মনে করি ভোট দিতে গেলে আমরা সবাই মিলে ভোট দেবো, আর তা না হলে এভাবে কোনো দলের নির্দিষ্ট ভোটারের জন্য যদি আমাদের ভোট দিতে হয় তাহলে আমরা ভোট দেবো না এবং ভোট হতেও দেবো না। এটা আমাদের মনে হয় আস্তে আস্তে সবার মধ্যেই যাবে। যেটাও অনেক বলছিলেন, যেমন অনেক দল যারা ভোটের বাইরে ভোটের সীমাবদ্ধতা নিয়ে কোনোদিন আলোচনা করেনি, ভোটের মধ্যে যে লুকিয়ে থাকা বৈষম্য তাই নিয়ে আলোচনা করেনি, তাদেরও বলতে হচ্ছে যে এরকম ভাবে ভোট হলে ভোট করা যাবে না, ভোট দেওয়া যাবে না। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যেখানে এসেছেন আপনার চারপাশের প্রতি মানুষকে জানান একটা চরম অবিচার হচ্ছে, এই অবিচার মেনে নিয়ে আমাদের পক্ষে বেঁচে থাকা, এদেশে এই অস্তিত্বের সংকটে টিকে থাকা আমাদের প্রতিটি মানুষের জন্য দুর্বিষহ এবং সম্ভব না। আসুন সকলে মিলে আমরা ইস্যুভিত্তিক এই মঞ্চ থেকে এগিয়ে এসে মানুষের পাশে এসে দাঁড়াই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে ধন্যবাদ। নির্বাচন কমিশনার এমন কিছু কাজ করছেন যা কোনোভাবেই সাধারণ মধ্যে এটাকে সঠিক বলে মেনে নেওয়া যায় না। আবার উল্টো দিকে নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করবেন সেই কর্মচারীরা, অফিসাররা, তারা হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী। এই যে আপনারা দেখছেন বিএলও পরে এই আরো, তার উপরে আরো, এরা সবাই রাজ্য সরকারি কর্মচারী। এদের আচরণে অনেকগুলো অসামঞ্জস্য দেখা গেল এবং এইটা শোনা গেল যদিও যারা নির্বাচন কমিশনের লোক, কিন্তু তারা আবার যেখানে চাকরি করে, মানে তিনি যদি বিডিও হয়ে থাকেন তাকে ডিএম বলে দিচ্ছে তুমি কিন্তু এই জায়গাটা এভাবে দেখবে, নির্বাচন কমিশনের কথা শুনবে না। আমার নাম দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের কাজ আছে, তো যেমন অনেক পরে চলে এলো মাইক্রো অবজারভার বলে একটা পোস্ট আসবে। মাইক্রো অবজারভার পোস্টে সাধারণভাবে গ্রুপ ডি কর্মচারীরা নিয়োগ পান। এমনকি সাধারণ নির্বাচনের সময় দেখেছেন আমাদের এমনি সাধারণ জনগণের সময় লোকসভা নির্বাচন হয় তখন মাইক্রো অবজারভার, অ্যাসিস্ট্যান্ট অবজারভার পদে যারা যান তারা গ্রুপ বি হয়। রাজ্য সরকার নামগুলো দেওয়ার কথা, দেখো রাজ্য সরকার নামগুলো দিচ্ছে না, কম নাম দিচ্ছে। এই কম নাম দেওয়ার ফলে যেটা হলো অন্য রাজ্য থেকে লোক এলো, তারপর যখন বেরোলো, যখন এই যে কথাগুলো উঠছে যে এতগুলো ম্যাপিং হয়নি মানে কি 2002 আমার নাম ছিল কিনা, বা আমি যদি না থেকে থাকি, আমার বয়স যদি কম হয়ে থাকে, আমার বাবা কিংবা আমার নাম ছিল কিনা তার ডিটেলসটা দিতে হবে, তার পার্টিকুলার দিতে হবে, সেটা দিয়ে ওরা মিলিয়ে নেবেন। এটাই হচ্ছে ম্যাপিং। এইটা করতে গিয়ে দেখা গেল লাখে লাখে ম্যাপিং দিয়েছে, পরে দেখা গেল ম্যাপিং না মেলার কারণ হচ্ছে কিছুই না, ওরা একটা যন্ত্র দিয়ে কাজগুলো করেছে। আর যন্ত্র তো মানুষের মস্তিষ্ক নয়, নামে সামান্য পার্থক্য। আমার বাবা লিখতেন বন্দ্যোপাধ্যায়, আমি লিখি ব্যানার্জি, বাতিল হয়ে গেলাম, ম্যাপিং হলো না। এরকম হাজারো ত্রুটি বিচ্যুতি চলে এলো। তার উপরে নির্বাচন কমিশন যেটা করলেন যে ওই যে আপনারা শুনেছেন এই কথাগুলো, যে 6 জন 7 জন ছেলে মেয়ে যারা প্রত্যেকেই তার বাবার নাম একটা নির্দিষ্ট বাবার নাম লিখেছে, যে আপনার বাবার নাম, বলো না ওই একই লোকের এতগুলো ছেলে মেয়ে হলো কেন? হবে না। এই কাণ্ডগুলো যখন আরম্ভ হলো, সারা রাজ্য জুড়ে গন্ডগোল আরম্ভ হলো। শেষ হচ্ছে সুপ্রিম কোর্ট বললেন যে রাজ্য অফিসার দেবে না। রাজ্যের অফিসাররা জানেন, বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি সব পার্থক্য জানেন, সব জানেন। রাজ্য অফিসার দেবে কি দেবে না এটা ঠিক হচ্ছে না, দিতে পারছেন না, তাহলে আমরা আর রাজ্য সরকার কোনোটার উপরে ভরসা রাখছে না, আমাদের বিচারকরাই কাজটা করবে। এবং সেটাও আপনারা দেখেছেন
আমাদের রাজ্যে তো বিচারক নেই, অন্য রাজ্য থেকে বিচারক আসতে হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা ঘটলো, আমাদের হাইকোর্টে যেতে হলো ডেপুটেশন নিয়ে, সেটাই হচ্ছে লজ্জাজনক আমাদের রাজ্যের জন্য। আমাদের রাজ্যে সাধারণভাবে যে কাজটা হওয়ার কথা সেটা হয়নি, বিচার ব্যবস্থাকে ঢুকে কাজটা করতে হচ্ছে। এখন এই কাজটা করতে গিয়ে যেখানে এসে দাঁড়িয়েছে আজকে পর্যন্ত, আপনারা অনেকবার শুনেছেন, বারবার রিপিট করার দরকার নেই, যে ফসলা হয়নি। কিছু লোকে বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছেন সেগুলো বিতর্কিত, শুধু অন্য কথা। আর একেবারে ফসলা হয়নি এরকম নাম 60 লাখ ছাড়িয়ে গেছে। 60 লাখ মানুষের কাগজপত্র নিয়ে নাকি ফসলা করা যায়। আর সেই 60 লাখের ফসলা কবে হবে? একটু আগে শুনতে বললেন কত 3 লাখ না 4 লাখ এটা বললেন, 3 লাখ ফসলা হয়েছে 2-3 দিনে। তাহলে 2-3 দিনে যে 3 লাখ আর 7 লাখ হতে কতদিন লাগবে? নির্বাচনের সময় তো পার হয়ে যাবে, তার মানে ফসলা হবে না। তাহলে কি হবে? এদেরকে বাদ দিয়ে ভোট হবে। এবার আরেকটু গভীরে যাওয়া, এই যে 60 লাখ লোক বাদ গেছে, যদি ভালো করে দেখা যায় তালিকায়, এই 60 লাখের মধ্যে সবচেয়ে বড় অংশটা হচ্ছে দেশের সংখ্যালঘু মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবং আপনারা জানেন দিল্লিতে যে সরকারটা আছে, এই সরকারটা চিৎকার করেছে, প্রায় প্রায় গোড়া দিয়ে চিৎকার করে আসছে যে না, মুসলিমরাই হচ্ছে সমস্ত ক্ষতিকারক, এটা ওটা যাই হোক। অন্য রাজ্য থেকে বাংলাদেশ সব ঢুকে পড়ে মুসলিমরা ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, সরকার বদলে মানে জনবিন্যাস বদলে দিচ্ছে, এইদেরকে তাড়াতে হবে। আপনারা জানেন একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক একটা সরকার দিল্লিতে চলছে, এবং নির্বাচন কমিশন আগেই বলেছে এমন ভাবে কাজ করেছে, এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। নিরপেক্ষভাবে নয়, স্বাধীন সংস্থা হিসেবে নয়, সাংবিধানিক সংস্থা হিসেবে নয়, সরাসরি সরকারের এজেন্ট হিসেবে, কেন্দ্রীয় এজেন্ট হিসেবে কাজ করতে আরম্ভ করেছে। তার পরিণামে দেখা গেল এই যে 60 লাখ লোক যারা আন্ডার অ্যাডজুডিকেশন বলছেন, যে বিচারাধীন বলছেন, এই বিচারাধীনরা বেশিরভাগটাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাহলে কি হবে? এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো বাদ দিয়ে ভোট হবে? আমরা মেনে নিতে পারি এটা? একটা কথা মনে রাখা দরকার, আমরা এটা জানি দিল্লিতে যারা সরকার চালাচ্ছে ভয়ঙ্কর সাম্প্রদায়িক, কিন্তু আমাদের এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের রাজ্যে যে সরকারটা চলছে সেটা একেবারে দারুণভাবে ধর্ম নিরপেক্ষ। ধর্মকে যারা ব্যবহার করে রাজনীতির জন্য, তাদেরকে ধর্ম নিরপেক্ষ বলা যায়? আমাদের রাজ্যে যে সরকারটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এই যে হিন্দু এইসব কথাগুলো উঠলো, আমার আগে ডাক্তারবাবু বলে গেলেন, দেওয়াল লেখা হচ্ছে হিন্দু হলে অমুককে ভোট দিন। এইটা দেখে শুনে মনে হলো যে আমরা বোধহয় হিন্দু ভোটগুলো আর পাবো না। রাজ্যে আমাদের রাজ্যে কি আর হয়েছে? দিল্লি দিয়ে যারা শাসন করছে তারা একটা হিন্দু ধর্মের পক্ষে আবার তৈরি করার জন্য মন্দির তৈরি করছে, প্রচুর মন্দির। রাম মন্দির দিয়ে শুরু হয়েছে, আপনারা যদি যান কলকাতা শহরে পাড়ায় পাড়ায় ব্লকের ব্লকে দেখবেন নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে। এলাকার চাঁদা তুলে, সে চাঁদা সবাই দেয়, শাসক দলের কাউন্সিলরও দেয়, বিরোধী দলের ভোটারও দেয়, সবাই দেয়। সে চাঁদা তুলে ছোট ছোট মন্দির তৈরি হচ্ছে, নানা রকম মন্দির সংস্কৃতি একটা তৈরি করে ফেলেছে সারা রাজ্যে। হঠাৎ আমাদের রাজ্যের সরকার কম্পিটিশন তো হারাতে হবে, তারা যেটা করলেন কিন্তু ওরাও সাহস পাননি, বলে না চাঁদাদার বলতে হবে না, সরকারের টাকায় হিন্দুদের মন্দির হবে। শিলিগুড়িতে একটা মন্দির বানিয়ে দিলেন, কি একটা মহাকাল মন্দির নাকি। আমি যেখানে থাকি নিউ টাউনে হঠাৎ শুনলাম দুর্গা মন্দির তৈরি হবে, রোজ দুর্গা পূজা হবে। আচ্ছা, এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক আছে? এমন কোন হিন্দু আছে যারা আমার বক্তব্য শুনে তারা রোজ দুর্গা পূজা করেন? না, থাকতে পারে না। হিন্দুদের বাড়িতে কি হয়? কারো বাড়িতে নারায়ণ পুজো হয়, কারো বাড়িতে লক্ষ্মী পুজো হয়, শনিবার শনি পুজো হয়, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়, রোজ দুর্গা পূজা হয়। এটা হিন্দুদের বাড়িতে হয়? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমরা নিউ টাউনে একটা জায়গা ছিল, সেই জায়গাটা হাসপাতাল হওয়ার কথা, সেইখানে আমরা দুর্গা মন্দির বানিয়ে দেব। ওটা করলে কি হিন্দু ভোট পাওয়া যাবে? একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করছে। অর্থাৎ তার বিরোধী হিন্দুদের পক্ষে এটা প্রমাণ করার জন্য এই জায়গাটাই যাচ্ছে। তার পরিণাম হচ্ছে সারা সমাজের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বীজ তৈরি হচ্ছে। আর এই বিষয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যা হবে তা হচ্ছে গরিব মানুষ, মেহনতি মানুষ। আজ চাপা পড়ে যাচ্ছে আমাদের যে লড়াই। আমাদের কারখানায় কাজ নেই, রাজ্যে কারখানা নেই, চাকরি নেই, বা কারখানাগুলোতে বেতন পারে না, অনিয়মিত শ্রমিক, কম বেতন পান, সরকারি দপ্তরে কাজ নেই। এর বিরুদ্ধে যে লড়াই, আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গরিব মানুষের ছেলে মেয়ের লেখাপড়ার সুযোগ বন্ধ। আপনি যদি দেখেন আমাদের রাজ্যে যে সরকারি স্কুলগুলো ছিল কি অবস্থা, আজ স্কুল বন্ধ হয়েছে। খুব ভালোভাবে চলছে, বছরে লাখ টাকার উপরে ফিস দিয়ে যে স্কুলগুলো চলে সেই স্কুলগুলো চলছে, আর গরিব মানুষ যে স্কুলগুলোতে যায় সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে। এগুলো চলবে। এমনকি নির্বাচনে আলোচনার বিষয় হবে আমি হিন্দু না মুসলমান, এই একটু শুনলেন
হিন্দু হলেও ওকে ভোট দিন, মুসলমান হলেও ওকে ভোট দিন। সব পক্ষ মিলে এমন জায়গায় চলে আসছে, গরিব মানুষ, মেয়াদ মানুষের দাবিগুলো দূরে সরে যাচ্ছে, নির্বাচনী এজেন্ডা সেগুলো হবে না। তারা চাইছে এদের এই ভোট হোক। 50-60 লাখ লোক ভোট দেবে না, 60 লক্ষ মানুষ ভোট দেবে না। তবে কি হবে? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট দিয়ে না পারে, সংখ্যালঘু মানুষের মধ্যে বলা হবে যে ওরা এদেরকে বঞ্চিত করেছে, সুতরাং এদেরকে ভোট দাও। আরেক দলকে বলা হবে তুমি সংখ্যাগুরু, তোমার সুযোগ দেওয়া হচ্ছে, তুমি ভোট দাও। মানুষের দাবিগুলো পেছনে চলে যাবে। এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিনিধি দল হাইকোর্টে গেছে, ইতিমধ্যে কুশল দা একটা ঘোষণা করে দিয়েছেন যে হাইকোর্টে যাওয়ার পর কি করবো, আমরা কি চুপ করে থাকবো? আমরা এক সময়, আমার মনে আছে, আমাদের একটু কয়েক বছর আগে, অন্তত 30-35 বছর আগে একটা স্লোগান ছিল, মানুষজন খেতে পেত না, আমরা স্লোগান দিতাম, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্লোগান একটা ছিল, অনেক পুরনো স্লোগান। আজকে যে পরিস্থিতি এসছে, পরিস্থিতির জটিলতা বুঝে ওরা যেটা করতেই আছেন, ওরা বলেছেন, অমিত শাহ এসে বলে গেছেন, ভোটের নাম হবে ডিলিট, ডিলিটের পরের নাম হবে ডিপোর্ট, দাঁড়িয়ে দেওয়া। অর্থাৎ বিশাল সংখ্যক সংখ্যালঘু মানুষকে তারা দেশ থেকে দাঁড়িয়ে দেবেন আসামে সেই প্রক্রিয়া ওরা শুরু করেছে। আমাদের আজকে স্লোগান হবে কেউ থাকবে কেউ থাকবে না, তা হবে না, আমরা সবাই মিলে থাকবো, সবাই মিলেই ভোট দেবো, সবাই মিলেই সরকার তৈরি করবো। এই আওয়াজ আমাদের তুলতে হবে। সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের আজকের লড়াইটা শুরু হলো। আমাদের ডেপুটেশন একটা কাজ, সেই ডেপুটেশন নিশ্চয়ই হবে। আমাদের যারা যাচ্ছেন তারা ডেপুটেশনটা দিয়ে চলে আসবেন, তাদের বড় তারা যতটুকু বলার তারা করে নিশ্চয়ই আসবেন। কিন্তু বড় লড়াইটা আমাদের রাস্তায় করতে হবে। এই রাস্তায় আমরা লড়াই করছি সবাইকে নিয়ে। বাদ যাবে শুধু মুসলিম নয়, বাদ যাবে আদিবাসী, গরিব মানুষের কাছে তো ডকুমেন্ট থাকে না, বন্যায় যার বাড়ি ভেসে যায়, যে মানুষগুলো শীতকালে কেঁপে মরে, ঠান্ডায় কেঁপে মরে, বর্ষায় জলে ডুবে মরে, বন্যায় মরে, আর সারা বছর না খেয়ে মরে, তারা কি আলমারিতে সুন্দর করে আধার কার্ড, পাসপোর্ট এসব সাজিয়ে রাখবে? রাখতে পারে না। তাদের নামগুলোই বাদ যাবে, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। আর ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার পরের নাম অমিত শাহ বলে দিয়েছেন ডিলিটের পরের নাম হচ্ছে ডিপোর্ট। তিনটে বলেছেন, প্রথম ডিটা আমার মনে নেই, দ্বিতীয় সেকেন্ড হচ্ছে ডিলিট, ডিপোর্ট। এই কাজ যাতে না করতে পারে, তাই আমাদের বলবেন না আমরা ভারতবর্ষের মানুষ, এদেশ আমার দেশ। এদেশ নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির দেশ শুধু নয়, তারা মালিক নন দেশে। এদেশ আমার, এদেশে আমরা সবাই মিলে থাকবো, সবাই মিলে আমরা ভোট দেবো। ভোটের আগে আমরা বিচার বিবেচনা করবো, আমার স্বার্থে কে কাজ করতে পারে, কে কাজ করতে পারে না, আমার স্বার্থে কিভাবে রক্ষিত হবে, কিভাবে রক্ষিত হবে না, সে বিচার করেই আমরা ভোট দেবো। সেই জন্য সবাইকেই ভোটাধিকার দিতে হবে। ভোটাধিকার না দিলে ভোট ঘোষণা করা যাবে না। ভোট আমরা চাই না, যতদিন না সবাই ভোটাধিকার পায়, সোচ্চার দাবি করবো। আমাদের সভা আজকে এই ঘোষণাই করুক যে আমরা সবার ভোটাধিকার নিয়ে সবাই মিলেই ভোট দেবো, এবং যে মানুষের স্বার্থে তাকেই ভোট দেবো, সেটা পরের কথা, আমার নিজস্ব বিবেচনায় আমি ভোট দেবো। কিন্তু বড় কথা হচ্ছে কাউকে বাদ দিয়ে আমরা ভোট দেবো না। আমরা এই কাজ করবো সবাই মিলে, বিশ্বাস রেখে। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করি। এবারে আমাদের অনেক কাছ থেকে সেটা আমরা দেখেছি যে পরিবারের 4 জন ভোটার, তাদেরকেও বলা হয়েছে যে তোমাদের 6 জন, 6-এরও বেশি সংখ্যক তোমাদের সন্তান রয়েছে। নির্বাচন কমিশনার বুঝতে পারছে না যে একটা পরিবারে 2 জন সন্তান থাকলে তার পরিবারকে বলে দিচ্ছে যে 6 জন 7 জন করে তার সন্তান রয়েছে। যে নির্বাচন কমিশনার ঠিকভাবে বুঝতে পারে না কোন পরিবারের কজন ভোটার আছে, সেই নির্বাচন কমিশনারকে দেওয়া হয়েছে রাজ্যে এসআইআর করতে। এবং কারা ভোটার না, এটা কিভাবে সে ঠিক করবে? যদি একটা পরিবারে 2 জন ব্যক্তি থাকার পরেও সেই পরিবারে যদি 6 জন ব্যক্তি আছে বলে নোটিশ করে, সেই নির্বাচন কমিশনারকে দিয়ে যদি কোনো এসআইআর করা হয়, সেই এসআইআর ঠিকভাবে হয়। এবং সেই এসআইআর, এটা হচ্ছে ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট এসআইআর করার যে নীতি, সেই নির্বাচন কমিশনার কিন্তু ফ্যাসিস্ট নীতিতেই চলার চেষ্টা করছে। মানুষের ভোট অধিকার আমরা একেবারে কাছ থেকে দেখেছি। যে সমস্ত ভোটারদের নাম এই ভাঙড় জুড়ে, আমরা একেবারে এই কাজটা খুব কাছ থেকে দেখেছি। ভাঙড় জুড়ে যে সমস্ত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তারা আমরা তো জানি, এবং তারা কেউ শিক্ষক, কেউ বহু বছর ধরে এখানে বসবাস করে। আমরা জানি, আমাদের এই ভাঙড়ের সমস্ত মানুষকে আমরা চিনি, তারা কেউই বাংলাদেশ থেকে আসেনি, কেউই অনুপ্রবেশকারী নয়। তাদেরকে বাদ দেওয়া হয়েছে। একটা বুথে প্রায় 162 জন, কোথাও 100 জন করে বাদ দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে যে তারা কেউ শিক্ষক, কেউ বিএলওর কাজ বিগত দিনেও করেছে। এরকম একটা ভয়ঙ্কর, একটা ভয়াবহ অবস্থার মধ্যে
এই নির্বাচন কমিশনার সমস্ত মানুষকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে উঠে আসতে গেলে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হয়তো আমাদের এই সংখ্যা এবং আরো যে সংখ্যায় মানুষ আসেনি সবাই একদিন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই করব। আমরা আশা করছি এই যে লড়াই, এই যে সংগ্রামী গণমঞ্চ তৈরি হয়েছে, এই লড়াই আরো দীর্ঘভাবে আমরা করতে পারবো। বিভিন্ন গণসংগঠন যে ঐক্যবদ্ধ হয়েছে এই সময়, এই লড়াই আমাদেরকেই করতে হবে, এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং এর সঙ্গে যেভাবে আমাদের রাজ্য সরকার এই নির্বাচন কমিশনারকে গোপনে গোপনে তাল মিলিয়ে চলার যে চেষ্টা তারা চালাচ্ছে তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। সাধারণ খেটে খাওয়া মানুষের বন্ধু হিসেবে সরকার যারা নির্বাচিত হচ্ছে তারা শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই করতে পারছে না, তারা তাদের এই ফ্যাসিস্ট নীতির মধ্যেই ঢুকে পড়ছে। তাই আমাদের লড়াইটাকে সেইভাবেই করতে হবে। কোন সরকার এবং কাউকেই আমরা পাশে পাবো না। আমাদেরকে আমাদের নিজেদের মতোই খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে সাথে নিয়ে এই লড়াই করতে হবে। এই ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা এখনো পর্যন্ত এই গণমঞ্চের সঙ্গে যুক্ত হননি সকলের কাছে আমাদের আহ্বান যে সবাই এই গণমঞ্চে যুক্ত হবেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই লড়াইকে চালিয়ে যাব। আমি সমস্ত এই সাথীদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই সংগ্রামী গণমঞ্চের ডাকে আপনারা এসছেন। আপনারা আরো সবাই সুদৃঢ়ভাবে চেষ্টা করবেন আমাদের এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। আমরা সবাই এই লড়াইকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই দীর্ঘভাবে চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিজেপি আজকে কেন্দ্রে সেই 14 সাল থেকে 24 সাল এই 10 বছর পরে এসে 25-এ তারা এই এসআইআর শুরু করছে, কারণ পশ্চিমবঙ্গকে তারা দখল করতে চায় এবং হিন্দুস্তান প্রতিষ্ঠা করার তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে প্রতিফলিত করার চেষ্টা, বলা যেতে পারে ষড়যন্ত্র। শরণার্থী মানেটা কি? এখানে যে সরকার আমার ভোটে নির্বাচিত হলে সে যদি জয়ী হয় তাহলে সরকার গড়তে পারে, সে আমাকে বলছে আমি শরণার্থী। সব রাজনৈতিক মতাদর্শের মানুষ যেমন আছেন, বিভিন্ন সংগ্রামী সংগঠন আছেন, ব্যক্তি বিশেষ আছেন, অভয় মঞ্চের মানুষেরা আছেন এবং পশ্চিমবঙ্গে যারা কিছু চায় না, মানে আখের গোছানোর লোক নয়, তারা মোটামুটি সকলেই আছে। সেই সংগ্রামী গণমঞ্চ আত্মপ্রকাশ করেছে মাসখানেক আগে, কিন্তু সেখান থেকে প্রথম যেটা কর্মসূচি হিসেবে নিতে আমরা বাধ্য হয়েছি, কারণ এটা প্রায় বলতে পারেন এসআইআর আবহাওয়ার মধ্যেই তৈরি হয়েছে। তার ফলে সেই এসআইআর এর বিরুদ্ধে এই মঞ্চের আজকের হচ্ছে প্রথম কর্মসূচি, কারণ এটা পশ্চিমবঙ্গের মানুষের তথা দেশের মানুষের অধিকারের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন এবং মর্যাদারও প্রশ্ন বটে। তার ফলে আজকে তড়িঘড়ি করে যে সংখ্যক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন, মঞ্চের পক্ষ থেকে তাদেরকেও আমরা অভিবাদন জানাচ্ছি। এই লড়াই চলবে, এই লড়াই তো একদিনের লড়াই নয়, এই লড়াই সামনে যে আমাদের যে কাজ, যে ভোটারদেরকে ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে, অত কায়দা কানুন করে তো লাভ নেই। এটা সবাই বুঝে গেছে যে পরিমাণ ভোটে যেখানে যেখানে হেরেছে সেখানে বেছে বেছে সেই পরিমাণ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে আলাদা করে রেখে দিয়েছে বিচার হচ্ছে। আরে অদ্ভুত ব্যাপার। মাস্টার মশাই ফেল করেছেন খাতা দেখতে, তো তার জন্য ছাত্র সাফার করবে না? হয়
তো আপনারা দায়িত্ব নিয়েছিলেন, সরকার লাভ দিয়ে পড়েছিল, এই আপনার কোর্ট লাভ দিয়ে পড়েছিল, বিচারপতিরা নেমে পড়েছিলেন, সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছিলেন, আমরা আশাবাদী হয়েছিলাম, আমরা কোর্টের ওপর ভরসা রাখতে চেয়েছিলাম। বিভিন্ন জায়গা থেকে সমস্ত কোর্টের লোকদের নিয়ে আসা হলো, জাজদের নিয়ে আসা হলো, সেশন জাজদের নিয়ে আসা হলো, তারপরেও যে কোনো সাধারণ মানুষ বুঝবে যে এটা একটা দেখানোর ব্যাপার চলছে, কিছুতেই এটা কমপ্লিট করতে পারবে না। তাহলে তো একটাই রাস্তা, পরীক্ষার রেজাল্ট বের করেছেন ইনকমপ্লিট, আপনাদের দায়িত্ব, ছাত্ররা তার জন্য সাফার করবে না, জনগণ সাফার করবে না, সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। যতক্ষণ না হবে ততক্ষণ দয়া করে ভোটটা ডিক্লেয়ার করবেন না বা ভোট প্রক্রিয়ায় যাবেন না। কে ভয় পাচ্ছেন, কে রাষ্ট্রপতি শাসন করবেন, কি করবেন না, করলে কি হবে অত কিছু সাধারণ মানুষ বোঝেন না, বোঝার দরকারও, বোঝার চেষ্টাও আমরা করি। আমরা বুঝি যে সিটিজেন হিসেবে আমার একটা রাইট আছে, সেই রাইট আমাদের এক্সারসাইজ করতে দিতে হবে। সেই রাইট যদি এক্সারসাইজ করতে না দেন, বাংলাতে অত সহজে মানুষকে দবিয়ে রাখা যাবে। বিষয়টা আজকে আর আলাদা করে কাউকে বোঝানোর দরকার নেই যে এখানে এত লক্ষ, ওখানে এত লক্ষ, এদের এই হবে ওদের হবে, কিচ্ছু লাগবে না। লোকে বাংলাটাই বুঝে গেছে যে সংখ্যালঘু মানুষ, শ্রমজীবী মানুষ, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, এই যারা আছেন, যাদের জন্য সমাজটা চলে, যারা সভ্যতাটাকে ধরে রেখেছেন এবং সভ্যতার বিল সুজ হয়ে তাদের ধরে রেখেছেন, তাদের গায়ে তেল চুইয়ে পড়ে, এটা আমার কথা না, রবি ঠাকুর বলে গেছেন, আপনারা সবাই জানেন। সেই মানুষদের তারা অপান্তেয় করবেন, সেই মানুষদের তারা সরিয়ে দেবেন, একটা ব্রাহ্মণ্যবাদের ধ্বজা তুলে একটা হিন্দু ব্যাপার করে ভারতবর্ষকে হিন্দু পাকিস্তান বানানোর যে চক্রান্ত, সেটাকে বাংলার মানুষ রুখে দেবে। এবার আর ওই পুরুলিয়া দিয়ে রথ পার হয়ে যাবে না, এবার বাংলার মাঝখানে মানুষ আটকাবে, অত সোজা না। বহু প্যাচ পয়জার হয়েছে, প্যাচ পয়জারটাও মানুষ বুঝেছে। যদি সুপ্রিম কোর্টে দৌড়ে কেউ যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে তিনি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কেন বলবেন না যে যতক্ষণ না প্রতিটি মানুষ আমার রাজ্যের ভোটাধিকার পাবে ততদিন ভোট করতে দেওয়া হবে। এটা তো বলতে হবে তাকে, তাহলে তো লোকে তাকেও জিজ্ঞেস করবে। তার ফলে দাঁড়িয়ে যে কোনো উপায়ে, যেভাবে হোক, এই ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে হবে এবং পাশাপাশি দাঁড়িয়ে সাধারণ মানুষের যে সংগ্রাম, একটা ভালো হয়েছে, দেরিতে হলেও অনেকেই বুঝেছেন যে আন্দোলনটা আরো আগে শুরু করা উচিত ছিল, বেটার লেট দ্যান নেভার। তারা নেমেছেন, দলে দলে নেমেছেন, আশা করবো আরো সংখ্যায় রাখবেন এবং পশ্চিমবঙ্গকে যে অচল করে দেওয়া যায়, শুধু কেউ না ডেকে একটা ইস্যুর উপরে দাঁড়িয়ে যদি নারীদের ডাকে কে ডেকেছেন তাও কেউ পরিষ্কার করে জানে না, কিন্তু সকলে অনুভব করেছিলেন যে রাত জাগার যে আন্দোলন যদি হয়, মানুষ ভেতর থেকে যখন করেন, যে বার্তা ঘরে ঘরে পৌঁছে যায়, কি করে পৌঁছে যায় মানুষ জানে না, কিন্তু সেটাই জাগরণ। সেই জাগরণের সময় এখন পশ্চিমবঙ্গে আছে। SIR এতদিনে সবাই বুঝে গেছেন, এতদিন দৌড়ি করেছেন, করে টোরে বুঝে গেছেন যে বিষয়টা এরকম এত সহজ নয় এবং এই যে খেলা, এই খেলাটা বন্ধ করার জন্য সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। তা নাহলে আগামী দিন যখন আসবে তখন পরের জেনারেশনকে কি জবাব দেবে, আমরা কি জবাব দেবো? তার ফলে যারা আজকে এসেছেন, যারা আসতে পারেননি, আগামী দিনে তারা জড়ো হবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস আছে এবং সবাইকে একই জায়গায় দাঁড়িয়ে একই সাথে সোচ্চারে বলতে হবে যে আমাদের দেশের বৈধ যে ভোটার, যারা বংশ পরম্পরায় এখানে বাস করে, তাদের কাগজ কি আছে না আছে সেটা অনেক পরের কথা। যারা এখানে বংশ পরম্পরায় বাস করছেন, গতবারও ভোট দিয়েছেন, তার বাবা দিয়েছেন, তার ঠাকুরদাদা দিয়েছেন, তার যেখানে বিভিন্ন যে পুরুষে হবে তারা এখানে যেভাবে ভোট দিয়ে গেছেন, আগামী যে ভোট আসছে 26-এ, সেই 26-এর ভোটে তাদের ভোটকেও সুনিশ্চিত করতে হবে। তা নাহলে পশ্চিমবঙ্গে কাউকে বাদ দিয়ে কোনো
বৈধ ভোটারকে বাদ দিয়ে তাদেরকে বঞ্চিত করে পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন এই নির্বাচন হবে না যদি তা অন্য কিছু ব্যবস্থা ভোটের জায়গা থেকে তৈরি হয়। আমরা এখনো আশা করছি যে সুপ্রিম কোর্টের থেকে হয়তো একটা কিছু আসবে, কারণ আপনারা লক্ষ্য করেছেন যে সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারপতির ভাষাও পাল্টাচ্ছে। তারা বলছেন যে যারা দায়িত্বে আছেন কোর্টের তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে, তাতে তার কোনো পদোন্নতি হলো কিনা, চাকরি রিটায়ার করলে ভালো জায়গায় বসতে পারলেন কিনা, তার জন্য তার উপরে কিছু আসলো কিনা এটা দেখানো যাবে না। তাহলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা আছে সেই আস্থা হারিয়ে ফেলবে, যে আস্থা বহু বছর ধরে তৈরি হয়েছে। তাই বিভিন্ন যে ঐতিহাসিক রায় কোর্টের দিকেও এসছে, আমরা আশা করব এই ক্ষেত্রেও হয়তো একটা ঐতিহাসিক রায় আসবে। যদি ঐতিহাসিক রায় কিছু না আসে তাহলে বাংলার মানুষ বুঝে নেবেন এইটা তাদের সাথে একটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা হয়েছে। তার ফলে আর চুপ করে থাকা যাবে না, লড়াইটা করতে হবে, লড়াইটা আমাকে আপনাকেই করতে হবে। প্রতিনিধিরা এখন হাইকোর্টে যাচ্ছেন চিফ জাস্টিসের সাথে দেখা করতে, এবং আরেকটি প্রতিনিধি দল শুনলেন যে আমরা নির্বাচন কমিশনের অফিসে যাব এবং সেখানে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে নির্দিষ্টভাবে রাখার জন্য আমরা যাচ্ছি আজকে। ইতিমধ্যেই যে নির্বাচনের তালিকা, ভোটার লিস্টের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আপনারা জানেন যে 60 লক্ষ লোকের নাম ভোটার তালিকায় বিচারাধীন বলে চিহ্নিত করে রাখা হয়েছে এবং 5 লক্ষেরও বেশি, প্রায় 5,80,000 মানুষের নাম পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে যাদের নাম বাদ যাচ্ছে, যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, তাদের কেন ডাকা হচ্ছে বা কেন নাম বাদ যাচ্ছে সেটা আগে নির্দিষ্টভাবে জানাতে হবে। তো শেষ পর্যন্ত যে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে তাতে যদিও সেই ধরনের কোনো ব্যাপার আমরা দেখতে পাইনি, এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, কিছু কিছু জেলাতে বেছে বেছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ব্যাপকভাবে বিবেচনাধীন বা বিচারাধীন করে রেখেছে। সেক্ষেত্রে তারা যুক্তি দিচ্ছে যে যেহেতু মুসলিমদের নাম এ নানান রকমের নাম থাকে, সেই জায়গা থেকে নাকি এইগুলো বিচারাধীন বিবেচনাধীন হয়ে গেছে বেশি। কিন্তু বেশির মাত্রাটা যখন প্রায় একটা জেলার যে টোটাল ভোটার, সেই ভোটারের 3 ভাগের 1 ভাগই যখন সেই তালিকায় চলে যায়, তখন তো স্পেশাল কেয়ার নেওয়াটাই যে কোনো সংস্থার একটা বিশেষ কাজ হয়ে ওঠে। কিন্তু কি দেখলাম, ধরুন মালদা জেলায় 29 লক্ষ ভোটার, তার মধ্যে 8.5 লক্ষ ভোটারেরও বেশি তালিকার বিচারাধীন বিবেচনাধীন করে দিয়েছে। এবং অবস্থা এমন জায়গায় গেছে যে কংগ্রেসের নেত্রী পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে এরকম হলে ভোট বয়কট করে দিতে হবে। মানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা কি ধরনের একটা অপরাধ নির্বাচন কমিশন করেছে, যে একটা জেলার 1/3 মানুষকে তারা ভোটার তালিকায় প্রায় ভোটার করার জায়গায় নিয়ে চলে গেছে। এবং এটা শুধু মালদা জেলার নয়, এটা উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ 24 পরগনায় প্রায় 5.5 লক্ষ ভোটারকে এই বিবেচনাধীনে রাখা হয়েছে। উত্তর 24 পরগনায় সংখ্যাটা এখনো পুরোটা না জানলেও 5 থেকে 5.5-এর আশপাশেই হবে সংখ্যাটা। এইভাবে সারা দেশে, সারা রাজ্যে 60 লক্ষ ভোটারকে বিবেচনাধীন করে রাখা হয়েছে। আর মতুয়া সম্প্রদায়ের বহু মানুষকে নাম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, পুরো মানে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।
করছে তাদের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই, সেটা হচ্ছে যে হ্যাঁ, কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে বসবাস করছে। কতদিন? একটা দেশ থেকে অন্য দেশে কতদিন বসবাস করলে নাগরিকত্ব পেতে পারে, সেই ব্যাপারে ভারত সরকারের বক্তব্য কি? সেই ব্যাপারে সংবিধানের বক্তব্য কি? তারা কি সব ঘুষপেটিয়া হয়ে গেল? তবে সেই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিয়েছিল? তারা যে নাগরিকত্ব নিয়ে একের পর এক নির্বাচনে ভোট দিয়েছে, এই যে 5 লক্ষ মানুষ, তাদের কোন যুক্তিতে তালিকা থেকে বাদ দেওয়া হলো? তার আগে কিন্তু মোট সংখ্যাটা কিন্তু অনেকে বলবেন যে 65 লক্ষ, তার মধ্যে মৃত ভোটার না, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং অন্যান্য কারণে যারা ভোটার তালিকায় যাদের নাম থাকার কথা নয়, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, সেটা কিন্তু আগে শেষ হয়ে গিয়েছিল। সেই সংখ্যাটা যদি আপনি ধরেন, সেটাও কিন্তু 58 লক্ষের কাছাকাছি, সেটা আগেই হয়ে গিয়েছিল। তাহলে 58 লক্ষ ভোটারের নাম আগেই এই কারণে বাদ দেওয়া হয়েছে, বাকি যেটা পরে থাকলো, তাহলে সেইখানে যাদের কোনোভাবেই নাম বাদ যাওয়ার কথা নয়, তাদের নামের ভুল হতে পারে, তাদের নামের ভুল থাকতে পারে, কিন্তু নামের ভুল থাকার কারণে নাগরিকত্ব বাতিল, ভোটাধিকার বাতিল, এটা কখনো হয় না। বা তাদেরকে আবার বলতে পারে নামটা ঠিক করে নাও। এবং নির্বাচন কমিশন কত বড় একটা ফালতু সংস্থায় পরিণত হয়েছে, এবং এই যে এসআইআর এর নামে তারা কি করেছে শুনলে অবাক হয়ে যাবেন। অনেকেই হয়তো শুনেছেন, জেনেছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় তো এগুলো এখন ঘোরাফেরা করে। সুপ্রিম কোর্টের যে 3 জনের ডিভিশন বেঞ্চ, সেই 3 জনের ডিভিশন বেঞ্চের যে একজন বাঙালি ভদ্রলোক, যিনি বিচারপতি জয়মাল্য বাগচি, তার নাম ভোটার তালিকায় ভুল এসেছে। জয়মাল্য বাগচির নাম ভোটার তালিকায় ভুল এসেছে, বাংলা নামে, ইংরেজি নাম ঠিক আছে, বাংলা নামে ভুল এসেছে। বিবেচনাধীনে রাখা হয়েছে। রিচা ঘোষ কিছুদিন আগে বিশ্বকাপ খেলে, মহিলাদের দলের বিশ্বকাপ জিতিয়েছে ভারতকে, সেই টিমের যিনি শিলিগুড়ির মেয়ে, তিনিও বিবেচনাধীন। তো এইভাবে মানে যেখানে যা খুশি তাই করার অধিকার আজকে নির্বাচন কমিশন নিয়েছে। তারা ধরাকে সরা জ্ঞান করছে, এবং তাদের ধারণা যে এইভাবে যদি তারা নির্বাচিত সংস্থার তো তারা নয়, তারা যা করবে সেটাই মেনে নিতে হবে। তাই ভোটের আগে এমন একটা অবস্থায় তারা এটা করছে, যখন মে মাসেই আমাদের নতুন সরকার গঠন করার প্রশ্ন, তাহলে তার আগে এরকম একটা ঝামেলা যদি পাকিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? তারা ভয় দেখাচ্ছে যে এই যে বিবেচনাধীন রাখা হলো, এগুলোকে স্বীকার করে যদি ভোটার লিস্টটা প্রকাশিত হয়, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। কারণ এই ভোটার লিস্ট তৈরি করতে তো আর 2-3 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে তো হবে না। তাহলে রাষ্ট্রপতি শাসন কি আমরা চাই? আমরা কেউ রাষ্ট্রপতি শাসন চাই না। তাহলে কি হবে? তাহলে এই 60 লক্ষ লোকের নাম বাদ চলে যাক, কারাবাদ চলে যাক। ওই একেবারে প্রান্তিক মানুষ, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের নাম বাদ যাক। ওই মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের নাম বাদ যাক। এবং হিন্দুস্তানের যে রাজনীতি, উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদী যে রাজনীতি এবং ফাঁসিবাদী যে রাজনীতি, সেই রাজনীতিটি একটা ক্রীড়ক হিসেবে কাজ করছে এই নির্বাচন কমিশন। আর আমাদের রাজ্যে যারা সরকারে আছে, তারা প্রথমে বলেছিল যে কোনোভাবেই এসআইআর হাতে দেব না। অনেকে যদিও হাসি ঠাট্টা করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, যে মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। তো অনেকে হাসি ঠাট্টা করে, না মুখ্যমন্ত্রী বেঁচে আছেন কিনা। তো আমরা সেই সব প্রসঙ্গে যাচ্ছি না। আমরা শুধু এইটুকু বলতে চাই যে যে কোনো রাজ্যের রাজ্য সরকারের একটা মর্যাদা বলে কথা আছে। এই মুখ্যমন্ত্রী, এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে। কারণ কি রাষ্ট্রপতি শাসনের ভয় দেখাচ্ছে আমাদেরকে, যে রাষ্ট্রপতি শাসনের ভয় দেখিয়ে 60 লক্ষ মানুষের নাম তারা বাদ দিয়ে দেবে। ওরকম অনেক রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ অনেক 356 দেখেছে, অনেক 355 দেখেছে। গণতান্ত্রিক আন্দোলনের এই পীঠস্থান পশ্চিমবাংলার মানুষ অত সহজে কিন্তু মাথা নোয়াবে না।
তাই আমরা দাবি করছি কোনোভাবেই এই 60 লক্ষ এবং তার সাথে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না। এবং নির্বাচন কমিশন আসলে সত্যিই আজকে ভয় পেয়েছে। আমরা শুনেছি গতকাল বামপন্থী কিছু সংগঠন তারা নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে গিয়েছে, এখনো সম্ভবত দেখা করেছে কিনা জানি না। গতকাল থেকে তারা নাকি অবস্থান করছে নির্বাচন কমিশনার দেখা করবে না। তো দেখা কারা করে না, কথা বলতে কারা ভয় পায়? যাদের যুক্তি থাকে না, কথা বলতে তারাই ভয় পায় যারা আসলে নিজেদের ইচ্ছে মতো কোনো কিছু চাপিয়ে দিতে চায়। তো আমরাও যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। তো কি আমরা নির্বিবাদে আমাদের শুধু প্রতিনিধি দলের সাথে কথা না বলে আমরা কি নির্বিবাদে এটা মেনে নেব? হ্যাঁ কি না আপনারা বলুন? নির্বিবাদে আমরা মেনে নেব? লড়াই কি হবে না হবে না? এই নির্বাচন কমিশন, এই স্বৈরাচারী শাসক, এদের বিরুদ্ধে লড়াই হবে কি হবে না আপনারা বলুন। আমরা যাব নির্বাচন কমিশনে। যদি নির্বাচন কমিশন দেখা না করে ওখানেও যেমন আমাদের প্রতিনিধিরা লড়বে, এখান থেকে আওয়াজ তুলবেন। এবং নির্বাচন কমিশন ওই সমস্ত সরকারি প্রতিষ্ঠান তাদের এই হুঁশিয়ারি দিতে চাই যে দিন আসছে সামনে, এর আগে সিএনআরসি নিয়ে পশ্চিমবাংলার মানুষ লড়েছে, আবার এই 60 লক্ষ নাগরিকত্বকে বাদ দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম নির্বিশেষে সমস্ত দলমত নির্বিশেষে এই লড়াই হবে। সারা পশ্চিমবাংলায় লড়াই হবে, সারা রাজ্যে লড়াই হবে, সবকিছু স্তব্ধ হবে, দরকার হলে দিল্লি স্তব্ধ করা হবে। এইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই সংগ্রামী গণমঞ্চ আমরা যে তৈরি করেছি, এই শপথ আমরা নিয়েছি যে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজকে যে অন্যায় অবিচার সাধারণ মানুষের বিরুদ্ধে হচ্ছে তার বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই লড়াইয়ের সূত্রপাত আশা করি সমস্ত মানুষ, পশ্চিমবঙ্গের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, সমস্ত সংগ্রামী মানুষ, বামপন্থী চেতনা সম্পন্ন প্রগতিশীল মানুষ, ফ্যাসিবাদ বিরোধী মানুষ, সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ সকলে আমাদের সাথে থাকবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।